রূপকথার পায়ের কাছে সিদ্দিকের নিথর রক্তাক্ত দেহ অনাদরে পড়ে রয়েছে। পাশে হাঁটু গেড়ে সিদ্দিকের মুখ পানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে রূপকথা। যে ছেলেকে মাত্র চিরনিদ্রায় ঘুম পাড়ালো সারফারাজ, রূপকথা তাকে চেনে, প্রায় রাস্তায় দেখা হয়েছে তাদের। রূপকথাকে অযথা এটা সেটা জিজ্ঞাসা করে খোঁজ খবর নিত। চট্টগ্রামেও বহুবার দেখেছে এই লোককে সে। মানুষটাকে কখনো কপট বা অসৎ চরিত্রের অধিকারী মনে হয়নি। মুখে মায়াবী হাসি আর চোখে সরলতা, এমন লোকের সাথে সারফারাজের কি শত্রুতা। সিদ্দিকের প্রতি আপাতত নজর দিল না সারফারাজ। সে টিস্যু নিয়ে এসে রূপকথার হাত শরীর মুছতে লাগলো। পুরো শরীরে রক্তের ছিটা, রূপকথাকে দেখতে বীভৎস লাগছে। তাছাড়া এমন নিকৃষ্ট মানুষের রক্তে রূপকথা রঙিন হয়েছে, এটা কিছুতেই সইতে পারছে না সারফারাজ। হাতের বন্দুক ছুঁড়ে ফেলে হুঙ্কার ছুড়ল। দরজার বাইরে থেকে দৌড়ে এলো ইয়ং আর লুইস। সারফারাজের চোখ দেখে বুঝে গেল কি করতে হবে। বাক্য বিনিময় করে কিছুই বোঝাতে হলো না সারফারাজকে। রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে তুলে লম্বা পায়ে এগিয়ে গেল ওয়াশরুম অভিমুখে। পরম যত্নে বাথটাবে রূপকথাকে শুইয়ে ছেড়ে দিল কল। এই পর্যন্ত একটা কথাও বলল না রূপকথা। সে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে না চাইতেও সারফারাজকে দেখে তার ভয় লাগছে। প্রথমবারের মতো মনে হচ্ছে সারফারাজ হৃদয়হীন এক নিষ্ঠুর মানব। রূপকথার মনের কথা শুনল বোধ করি সারফারাজ। সে বাঁকা হাসলো। এরপর রূপকথার হাতে সাবান মাখাতে মাখাতে বলল, ও ক্ষমার অযোগ্য অপরাধ করেছে রূপকথা। ওর মৃত্যু 12 বছর আগে লেখা ছিল আমার হাতে, কিন্তু আমি ওকে মাফ করেছিলাম। এর জন্য অবশ্য 12টা বছর পস্তাতে হয়েছে আমাকে। শালা আমার বন্ধু ছিল, কিন্তু বিশ্বাস করো নোটির বলে এতটাই বিখাউস, ও শুধু আমার দুর্বলতার সুযোগ নিয়েই গেছে এতগুলো বছর। এর জন্য এবার সেটা ভেঙে দিলাম। তুমি ভয় পেও না, ও ভালো মানুষ নয়। এসব বালছাল টাইপ মানুষের জন্য তোমার চোখের জল মানাচ্ছে না। সারফারাজের মুখের ভাষা শুনে রূপকথার চোখ নিভে এলো। এমন মুখের ভাষা সারফারাজের থেকে আর কখনো শুনেনি রূপকথা। সারফারাজের হাতের আগল থেকে টেনে নিজের হাত ছুটাতে চাইল রূপকথা, কিন্তু সারফারাজ আরো শক্ত করে ধরে ঘষে ঘষে রক্ত তুলতে লাগলো। রূপকথা উপায় না পেয়ে অল্প করে বলল, আমার শরীর গোলাচ্ছে, আমি বাড়ি যাব। রূপকথার গলার কাছে সাবান লাগিয়ে একদম নিকটে এলো সারফারাজ। রূপকথার ভেজা ঠোঁটের পানে নেশাক্ত নজরে তাকিয়ে ঘোর লাগা গলায় বলল, তোমার জন্য যে আরো কত মানুষের প্রাণ যাবে আমি নিজেও জানি না সুইটি। শালা তোমার সকল খবর রুদ্রকে দিত, এজন্যই রুদ্র এত ভালো করে চেনে তোমায়। আফসোস সেদিন শালাকে কেন টুকরো টুকরো করলাম না, নাহলে রুদ্রের নোংরা নজর তোমার উপরে পড়তো না। দোষটা আমারই। বলেই রূপকথার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো সারফারাজ। আঁকড়ে ধরতে চাইল ভেজা ঠোঁট, কিন্তু সরিয়ে দিল রূপকথা। অন্যত্র মুখ ঘুরিয়ে রূপকথা বলে উঠল, এসব ঠিক হচ্ছে না। সারফারাজ তাচ্ছিল্য হাসলো। এরপর জোর করে চুমু খেলো রূপকথাকে। রূপকথা প্রথমে বাধা দিলেও পরে একদম স্থির হয়ে বসে রইল। দীর্ঘ চুম্বনের পর সারফারাজ হাঁপিয়ে বলে উঠল, তুমি জানতে আমি মানুষের প্রাণ নেই, তবে আজ কিসের এত ভয়? নাকি আমার অগোচরে অন্য কিছু আছে এখানে? বলেই রূপকথা চুলের মুঠি চেপে ধরল সারফারাজ। ব্যথায় রূপকথার চোখ ছলছল হলো, তাতে দৃষ্টি দিল না সারফারাজ। সে রূপকথার কানে চুমু এঁকে কম্পিত গলায় হিসহিস করে বলে উঠল, সময়ের পরিক্রমা এর থেকে আরো কুৎসিত রূপ তোমার সামনে আসবে রূপকথা। তবুও আমায় ছাড়তে পারবে না তুমি। একবারও যদি এমন কিছু ভেবেছো তবে পুরো দুনিয়া জ্বালিয়ে সরকার করবো আমি। তোমাকে আঁকড়ে ধরে আমি দ্বিতীয়বার বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেয়েছি। চাইলেও আমাকে আর মারতে পারবে না তুমি। সারফারাজের নিষ্ঠুর কঠিন কথায় রূপকথার চোখ উপচে জল গড়ালো। রূপকথা অস্ফুট গলায় বলল, লাগছে সারফারাজ। রূপকথা মিহিসরে সম্বিত ফিরে পেয়ে হাতের মুঠি আলগা করলো সারফারাজ। এরপর আবদার করলো, তোমার কোমরের বাঁ পাশে একটা ছোট তিল আছে, আমি কি ওইখানটায় আদর করতে পারি? রূপকথার কোমরের পিছনে তিল আছে, এটা রূপকথা নিজেই জানে না। সারফারাজ জানলো কি করে? রূপকথা চমকে উঠল। একদিকে সারফারাজের উপর রাগ, অন্যদিকে ভালোবাসা মোড়ানো লজ্জায় সে কাবু করলো রূপকথাকে। সে ইতস্তত করে শুধালো, কি করে জানলে? আমি তো কখনোই বলিনি। অমায়িক হাসলো সারফারাজ। এরপর হাসকি স্বরে বলল, ছোটবেলায় কার কাছে ছিলে তুমি রূপকথা? কতবার ন্যাংটো ন্যাংটো খেলছিলে, তার হিসাব আছে? এবার লজ্জা এসে আরো ঘায়াল করলো রূপকথাকে। মানুষটা তার সমস্ত সিক্রেট জানে। ছিহ, কি অসভ্য! সারফারাজ পানির ভেতর হাত দিয়ে রূপকথার কোমর ছুলো। এরপর ফিসফিসে গলায় বলল, আরো কোথায় কোথায় কি রঙের তিল আছে বলবো? রূপকথা সারফারাজের মুখ চেপে ধরে নিভু গলায় বলে উঠল, তোমার প্রাণ যাবে আমার হাতে। সারফারাজ মাদকতা মেশানো গলায় বলে উঠল, প্রাণ অলরেডি চলে গেছে। এই কদিন ইচ্ছা করে ইগনোর করেছো, সফটওয়্যার পেয়েছে কিন্তু কিচ্ছু বলেনি। অপরূপে ঝামেলায় বিজিয়েছিলাম এর জন্য। আমাকে কেন কষ্ট দিয়েছো জান? প্রাণে ধরপড়া নিয়ে ওঠে একটু আড়াল হলেই
ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তুমি? সারফারাজের প্রশ্নে রূপকথার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মনে পড়ে গেল রুদ্রর হুমকি, বিভীষিকাময় সেই রাতের স্মৃতি মনে পড়তেই দিশেহারা হলো রূপকথা। সে ঝটপট সারফারাজকে ঠেলে বাথটাব থেকে উঠে দাঁড়ালো। এরপর ভেজা শরীরে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কাঁধের ব্যাগটা এখনো মেঝেতে পড়ে রয়েছে, সেটা তুলে হাতে নিয়ে নিজের ফোন বের করলো রূপকথা। ফোনে 4টা মিসড কল আর একটা মেসেজ। মেসেজটা একটা বিদেশি নাম্বার থেকে এসেছে। ভয়ার্ত চোখে একবার সারফারাজকে দেখে মেসেজ ওপেন করলো রূপকথা। মুহূর্তেই তার দুনিয়া উল্টে গেল। ঝটপট ফোন ব্যাগে ভরে এলোমেলো গলায় বলে উঠল, আমাকে যেতে হবে সারফরাজ। আম্মুর শরীর ভালো নেই। আমাকে অনেকগুলো ফোন করেছে, পরে কথা হবে। সারফারাজ নিজের ভেজা কাপড়ের দিকে একবার তাকিয়ে বলল, জাস্ট 2 মিনিটস, আমি চেঞ্জ করে এসে পৌঁছে দিচ্ছি। রূপকথা হাত তুলে বাধা দিয়ে বলল। নো নিডস, আমি একাই যেতে পারবো। রূপকথা নিষেধ শুনে সারফারাজ অবাক হয়ে গেল। মেয়েটা আজকাল হুটহাট উদ্ভট আচরণ করছে। সারফারাজ তবুও নিজেকে সামলে বলে উঠল, ঠিক আছে, ভেজা কাপড়েই যাব। রূপকথা এবার তেতে উঠল। সে ধমকে বলে উঠল, সারাক্ষণ এমন চিপকে কেন থাকতে চাও সারফরাজ? আমার নিজের কোনো ফ্রিডম নেই? যখন বলছি আমি একাই যেতে পারবো, তখন তুমি কেন জেদ করছো? রূপকথার ধমকে কেঁপে উঠল সারফারাজ। ভেতরে কেমন সূক্ষ্ম ব্যথা মোচড় দিয়ে উঠল। স্বচ্ছ চোখ দুটি লাল হয়ে উঠল। তবুও নিজেকে ধাতস্থ করে সারফারাজ এগিয়ে এসে রূপকথার মাথায় হাত বুলিয়ে শুধালো, শরীর খারাপ হচ্ছে জান? জ্বর এসেছে? মুড সুইং হচ্ছে কেন? এভাবে রেগে যাচ্ছ কেন? কোনো মতে নিজেকে সারফারাজের থেকে ছাড়িয়ে রূপকথা বলল, আসছে, এসব ভালো লাগছে না। বলেই হন হন করে বেরিয়ে গেল। রূপকথা যাবার পানে তাকিয়ে সারফারাজ ব্যথিত হলো। রূপকথার বলা সামান্য কয়েকটা কথা তার হৃদয় এফোর করলো। সারফারাজের ভয় হতে লাগলো। ছোট বাচ্চার ন্যায় কান্না পেল। বুক চেপে ধরে সোফায় ধপ করে বসে গেল সারফারাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল, এমন করিস না রে পাখি, হাতটা ফেটে মরে যাব আমি। তুই আমার বেঁচে থাকার শেষ সম্বল। একটা ট্যাক্সি ধরে সারফারাজের বাড়ি থেকে নিজ বাড়ি অভিমুখে ছুটল রূপকথা। সেই সাথে অনবরত ডায়াল করতে লাগলো রুদ্রের নাম্বার। এরপর ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্র ফোন ব্যাক করে নাটকীয় স্বরে বলে উঠল, হেই বেবি গার্ল, কি মনে করে এত কল? রূপকথা মিনতি করে নিচু স্বরে বলে উঠল, আমার মাকে কিছু করবেন না প্লিজ। আমি সারফরাজের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে গিয়েছিলাম। কোনো সম্পর্ক নেই আর আমাদের মধ্যে। আমি সরাসরি নিষেধ করেছি ওকে। আমার মাকে কিছু করবেন না, একটু রহম করুন। রুদ্র এবার কিটকিটিয়ে হাসলো। এরপর বলল, আপাতত হাত ভেঙেছি, নেক্সট টাইম এমন ধৃষ্টতা দেখালে একদম পিষে দেব। বলেই খট করে লাইন কেটে দিল রুদ্র। রুদ্রের ফোন কাটতে সুফিয়ান চৌধুরীর ফোন এলো। রূপকথা ঝটপট ফোন রিসিভ করে ডুকরে কেঁদে উঠল। মেয়ের কান্নায় ব্যস্ত গলায় সুফিয়ান বলে উঠলেন, কি হয়েছে মা? রূপকথা নিজেকে সামলে বলে উঠল, মাম্মা কোথায় এখন? সুফিয়ান চৌধুরী তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন, হসপিটালে এসো। একটা বেপরোয়া ট্রাকে সে ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে কেউ একজন সেভ করে নিয়েছে। হাতে একটু ফ্র্যাকচার হয়েছে, একটু পরেই বাড়ি ফিরে যাবো আমরা। রূপকথা চোখের জল মুছে বলে উঠল, আমি আসছি। 30 মিনিটের মাথায় হসপিটাল পৌঁছালো রূপকথা। রেখা বসে আছে বেডে, ডক্টর হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। রূপকথা ভেতরে ঢুকে রেখাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেয়ের মনে মায়ের জন্য ভালোবাসা দেখে চোখের জল ছেড়ে দিল রেখা নিজেও। তার প্রতি একটা আবেগ ঘন রূপকথাকে এর আগে কখনো দেখেননি তিনি। রেখার মাথায় চুমু এঁকে রূপকথা বলে উঠল, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আম্মু। তোমার লক্ষ্মী মেয়ে হয়ে তোমার কাছেই বসে থাকবো, প্রমিস। রেখা চোখের জল মুছে রূপকথার হাতে চুমু খেয়ে বললেন, আমি ঠিক আছি বাবা, আমার কিছু হয়নি। তুই তো আমার মেডিসিন, এসব ফ্র্যাকচার ম্যাকচার কিছুই করতে পারবে না আমার। ডক্টরের থেকে কাজ শেষ করে সুফিয়ান মেয়ে আর স্ত্রীকে নিয়ে ছুটলেন বাড়ি অভিমুখে। যেতে যেতে শুধালেন, তোমার পাগল প্রেমিক কই? একাই এলে যে? রূপকথা প্রসঙ্গ পাল্টে অন্য কথা তুলল। সুফিয়ান দুষ্টু হেসে শুধালেন, ঝগড়া করেছ বুঝি? রূপকথা অকপটে উত্তর করল, না পাপা। মেয়ের মনে কিছু হয়েছে বুঝতে পেরে চুপচাপ গাড়ি চালানোতে মন দিলেন সুফিয়ান। এই বান্দা বান্দি কিয়ামত হয়ে গেলেও যে দুজন দুজনকে ছাড়বে না তা খুব ভালো করেই জানেন তিনি। হোক না অভিমান, ঝগড়া, এসব ভালোবাসা যে আরো মধুর করে, তিক্ত নয়। ঘড়ির কাঁটায় রাত 10:25। ধরণীতে রাত নেমেছে। আকাশের গায়ে জমেছে কালো মেঘ, যেন কারো অপ্রকাশ্য বেদনার ছায়া। বাতাসে হঠাৎ হালকা শীত, চারিদিকে নিস্তব্ধতা। অথচ সেই নীরবতার বুক চিরে কোথাও কেমন একটা কান্নার শব্দ যেন লুকিয়ে আছে। সারফারাজ চুপচাপ বসে আছে নিজের ঘরের এক কোণে, জানালার পাশের পুরনো চেয়ারে।
ইচ্ছে করে এই কক্ষে কোনো আলো জ্বালায়নি সে। অন্ধকার বসেই ভাবনার পাহাড়ে ডুবে রয়েছে। রূপকথার নিষ্ঠুর বাণী, চোখের চাহনি, ভয় সব কেমন তাড়া করে বেড়াচ্ছে তাকে। আকাশে গুড়মুড় মেঘ ডাকছে, বাইরে বৃষ্টি নামে কিনা তা সে জানে না। তার ভেতরে যেন শুরু হয়েছে এক অচেনা বর্ষণ, যা নিঃশব্দ নির্মম, অথচ থামার নাম নেই। এই রাত, এই নীরবতা, এই অন্ধকার, সব মিলিয়ে মনে হয় পৃথিবী বুঝিয়ে সারফারাজের মতোই একা হয়ে গেছে। এমন সময় কেউ কক্ষের আলো জ্বালালো। পায়ের শব্দ শুনে সারফারাজ বুঝে নিল লুইস এসেছে। সারফারাজের বেদনার্ত মুখের পানে তাকিয়ে লুইস দীর্ঘশ্বাস ফেলল। এরপর মাথা নিচু করে বলে উঠল, I want to show you something. লুইসের কথায় ভাবনা শহর থেকে বেরিয়ে এলো সারফারাজ। এরপর ছোট করে বলল, হোয়াট? লুইস তাৎক্ষণিক নিজের ফোন বের করে সারফারাজের বাড়ির বাইরে একটা সিসি ক্যামেরা ফুটেজ বের করে সারফারাজের সামনে ধরল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রূপকথার পিছনে কেউ স্টক করছে। শুধু তাই নয়, রূপকথা পিছনে ফিরলেই সে লুকিয়ে যাচ্ছে। ফুটেজটা একটু জুম করলো সারফারাজ। চতুর মস্তিষ্ক নানান কিছু ভেবে ফেললো নিমিষে। লুইসের হাতে ফোন দিয়ে হ্যাঙ্গার থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে সারফারাজ বলল। রূপকথার বাড়িতে যাচ্ছি। লুইস ঠোঁট উল্টে সিরিয়াস ভঙ্গিতে বলল। It's raining. সারফারাজ শার্টের বোতাম লাগাতে লাগাতে উত্তর করল, রেইনিং এর মায়েরে বাপ, পিচ্ছিল দেওয়াল কিভাবে টপকাবো, আপাতত সেটাই ফাকিং টেস্টিং। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর পার্কিং লটে এসে গাড়ি নিল পছন্দের কালো রঙের বাইক। মাথায় হেলমেট ঠুসে বৃষ্টি চিরে বেরিয়ে গেল রাস্তায়। এরপর রাস্তায় জমে থাকা জল ছিটিয়ে ঝড়ের বেগে হারিয়ে গেল অন্ধকারে। ব্যালকনিতে ছিটিয়ে আসা বৃষ্টিতে আনমনে ভিজে চলেছে রূপকথা। সারফারাজের অসহায় করুণ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। হৃদয় ভেঙে খান খান হচ্ছে। অসহনীয় ব্যথায় বুক ভেঙে চিৎকার আসছে। সারফারাজ যখন জানবে রূপকথা তাকে আর ভালোবাসে না, তখন কি রিয়াক্ট করবে? ও কি বাঁচবে? এই নিষ্ঠুর ভাবনার ভাবতে পারে না রূপকথা। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বুজে নেয়। বৃষ্টির উত্তাল ঝাপটা এসে তাকে ভিজিয়ে দিল পুরোটা। শীতে ঠক ঠক কাঁপছে শরীর, কিন্তু পাত্তা দিল না রূপকথা। আচমকা কেউ জড়িয়ে ধরল খুব শক্ত করে, খুব চেনা পরিচিত স্পর্শ। রূপকথা চোখ মেলে সারফারাজের ভেজা মুখশ্রী দেখল। দুই হাতে পিপাসার্ত চাতকের ন্যায় সারফারাজকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। দুজন দুজনকে বাঁধল শক্ত আলিঙ্গনে। সারফারাজ রূপকথার কপালে চুমু এঁকে বলে উঠল, টেল মি দ্য ট্রুথ। রূপকথা সারফারাজের বুকে মুখ লুকিয়ে জোরে কেঁদে উঠল। সারফারাজ তাকে কোলে তুলে রুমে নিয়ে এলো। এরপর টাওয়েল খুঁজে শরীরে মাথা মুছিয়ে বলে উঠল, কেউ তোমাকে ভয় দেখাচ্ছে রূপকথা? রূপকথা ঠোঁট টিপে মাথা ঝাঁকালো। এরপর ধীর গলায় বলল, আন্টি বেঁচে আছে সারফারাজ, আমি নিজে তাকে দেখেছি। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, নিঃস্ব, শূন্য। শুধু একটানা ঝরে পড়ছে বৃষ্টি, ঠিক যেন বুকে চাপা কষ্টের মতো টানা, নিরবধি করুণ। আজ মস্ত বড় আকাশে কোনো তারা নেই, চাঁদ নেই। জানালার বাইরে শুধু ধোঁয়াটে অন্ধকার। বৃষ্টির ঝমঝম শব্দ কেমন কষ্ট জর্জরিত, ব্যথার্থ শোনাচ্ছে। ঘড়ির কাঁটা কেবল টিকটিক করে এগিয়ে যাচ্ছে, কিন্তু রূপকথার কক্ষের ভেতর সময় যেন থেমে আছে। একদিকে জানালার কাজ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, অপরদিকে সারফারাজের বুক বেয়ে গড়িয়ে পড়ছে রূপকথার কান্না। রূপকথা ঠান্ডা হয়ে আসা শরীর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সারফারাজ। রূপকথার কাঁধ কাঁপছে নিঃশব্দ সহ হাহাকারে, আর সেই কম্পনে সারফারাজের বুকও যেন কেঁপে উঠছে ধীরে ধীরে। রূপকথার করুণ বাঁধ ভাঙা কান্নায় সারফারাজের নিঃশ্বাস গাঢ় ভারী হয়ে আসে। এই মেয়েটার কান্না ছোটবেলা থেকে এসে সহ্য করতে পারে না। এই মেয়েটা কি তা জানে না? হয়তো জানে। সারফারাজকে নিরাপদ ভরসাযোগ্য আবাসস্থল ভাবে বলেই হয়তো নিজেকে এভাবে উজাড় করে দেয়। সারফারাজ হাতের আলিঙ্গন আরেকটু শক্ত করে, মুখে কিছু বলে না, কারণ কোনো ভাষায় আপাতত যথেষ্ট নয়। সারফারাজ যখন নিজের সবটা দিয়ে আগলে নিল রূপকথাকে, ঠিক তখনই ভাঙা কণ্ঠে ভেসে এলো রূপকথার আর্তনাদ মিশ্রিত স্বর, তোমার মা বেঁচে আছে সারফারাজ, উনি মারা যাননি। রূপকথার মুখের কঠিন সত্য বাক্যটা যেন ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ আঘাত করলো সারফারাজের বুকে। সারফারাজের পুরো দুনিয়া দুলে উঠল। বুকের ভেতর কে যেন ক্রমাগত সূচ গেঁথে দিচ্ছে। এই সূক্ষ্ম ব্যথা সহ্য করা দায়। সারফারাজের চোখের কোণে সহসায় ভিজে উঠল, কিন্তু সে কাঁদতে ভুলে গেল। মস্তিষ্ক কেমন কার্যক্ষমতা হারালো। এই মুহূর্তে কোনো ধরনের বুলি আওড়ানো উচিত খুঁজে পেল না সারফারাজ। বৃষ্টির ঝমঝম ধারা কেমন যেন বিষাক্ত আর ভারী হয়ে উঠল সহসায়। রূপকথা সারফারাজের শার্টের ভেজা কলার খামচে ধরে সারফারাজের সিক্ত চোখে চোখ রাখলো। এরপর পুনরায় বলে উঠল, আমি দেখেছি তাকে তোমার বার্থডের দিন। রুদ্ররাজ ওনাকে আটকে রেখেছে, আমার সামনে থেকে টেনে হিচড়ে ওনাকে নিয়ে গেছে রুদ্ররাজ। ওনার চিৎকার আমার কানে এখনো বাড়ি খাচ্ছে। বলেই সারফারাজকে ছাড়িয়ে রিডিং টেবিলের ড্রয়ার হাতড়ে সেই লকেট সমেত চেন নিয়ে এসে সারফারাজের হাতে দিল।
মায়ের সেই স্মৃতিখানা কেমন অনুভূতি শূন্য মানুষের ন্যায় হাতে নিল সারফরাজ। এরপর তাতে নজর বুলিয়ে ধপ করে হাঁটু গেড়ে মেঝেতে বসে গেল। জীবনের প্রথম এমন বিধ্বস্ত লাগলো সারফরাজকে। সারফরাজের মনে হলো সে জ্ঞান হারাচ্ছে। সারফরাজের ভারশূন্য দেহ লুটিয়ে পড়তে চাইলো মেঝেতে। নিজেকে ধরে রাখতে রূপকথার কোমর জড়িয়ে রূপকথার উদরে মুখ গুজিয়ে ফুপিয়ে উঠল সারফরাজ। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি তো কোথাও থেকে খোঁজা বাঁধা রাখিনি রূপকথা। আমার মা আমার পাশেই ছিল, তবুও তাকে পেলাম না আমি। আমার এই পাওয়ার, মানি, দাপট এইসব থেকে লাভ কি হলো বলো? আমি তো দিন শেষে ব্যর্থ, শূন্য, রিক্ত। রূপকথা সারফরাজের মাথা চেপে ধরে নীরবে কাঁদলো। বাকি ঘটনা বলার সাহসে কুলাচ্ছে না তার, তবু বলতে হবে। সারফরাজকে জানতে হবে সমস্ত সত্যি। এমন সুযোগ বারবার আসবে না। তাছাড়া রুদ্ররাজ রূপকথার উপর নজরদারি রেখেছে, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তাই বাম হাতের উল্টো পিঠে চোখের জল মুছল রূপকথা। এরপর কম্পিত মোটা গলায় বলল, রুদ্র তোমাকে ভয় দেখাচ্ছে রীতিমতো। রুদ্র আমাকে ভয় দেখাচ্ছে রীতিমতো। ও তোমাকে চারপাশ থেকে ভাঙতে চাইছে। প্রথমে তোমার মা, এরপর আমি। আমাকে শর্ত দিয়েছে যাতে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করি আমি, নয়তো আন্টিকে আর আমার পরিবারকে শেষ করে দেবে সে। আজ তোমার বাড়িতে গেছিলাম বলে আম্মুর ওপর অ্যাটাক করেছে। অল্পের জন্য প্রাণ বেঁচে গেছে আমার মা। আমার খুব ভয় করছে সারফরাজ। আমি এসব টেনশন আর নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। রুদ্রের ধমকিতে ইচ্ছে করেই যোগাযোগ করিনি এই কয়েকদিন তোমার সাথে, কিন্তু বিশ্বাস করো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। এই নির্মম যন্ত্রণা আমি সইতে না পেরে আমি গিয়েছিলাম তোমার বাড়িতে। ভেবেছিলাম রুদ্র হয়তো জানবে না, কিন্তু সে সব জেনে গিয়েছে। আরো অনেক কিছু বলল রূপকথা, কিন্তু কান্নার দমকে সেগুলো একটা স্পষ্ট হলো না। সারফরাজ কুল কিনারেহীন হলো। কাকে সামলাবে সে এই মুহূর্তে, নিজেকে নাকি রূপকথাকে? কান্নার চোটে রূপকথা শরীর কাঁপুনি দিচ্ছে বারবার। সারফরাজ আলগোছে রূপকথাকে টেনে নিজের হাঁটুর উপর বসালো। এরপর শীতল হাতে রূপকথার চোখ মুছে চোখের পাতায় চুমুখে বলে উঠল, হুশ, বোকামি, এভাবে কাঁদে না, সব ঠিক হবে। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে বুকে মুখ লুকিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না সারফরাজ। প্রতি নিঃশ্বাসে তোমার নাম জপতে চাই আমি। রুদ্রের ভয়ে তোমার থেকে দূরত্ব রেখে আমি বাঁচতে পারছি না। প্রতি মুহূর্তে মরণ হচ্ছে আমার। রূপকথার করুণ স্বীকারোক্তিতে সারফরাজের চোয়াল শক্ত হয়ে উঠল। রুদ্রের নোংরা খেলা ভেবে চোখগুলো কেমন জ্বলে উঠল। মস্তিষ্কে খেলতে লাগলো কুটিল সকল বুদ্ধি। কিন্তু রাগের মাথায় এখন কিছুই করা যাবে না। যা করতে হবে তা গোপনে ধীরে সুস্থে। রূপকথার মুখের উপর লেপ্টে থাকা চুল কানের পিঠে গুজে সারফরাজ বলে উঠল, তোমাকে কেউ একজন অল টাইম ফলো করেছে রূপকথা? জানি আমি কার সাথে কথা বলছি, কি করছি, কোথায় যাচ্ছি, এভরিথিং সে রুদ্রকে আপডেট দিচ্ছে। সারফরাজ মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে কিছু ভাবলো। এরপর রূপকথাকে বিছানায় বসিয়ে মেঝেতে আসন গেড়ে বসলো। রূপকথা ছোট ছোট রুল তুলে নরম সফেদ পা দুটো নিজের হাতে তুলে তাতে আদুরে পরশ বুলালো সারফরাজ। এরপর বলল, শোনো, এখন ভেঙে বললে হবে না, ট্রিক্স খাটাতে হবে, বুঝলে? বুদ্ধি দিয়ে কবজা করতে হবে রুদ্রকে। রূপকথা সারফরাজের মুখের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি বলতে চাচ্ছে। সারফরাজ রূপকথার পায়ের আঙ্গুল টেনে টেনে বলতে লাগলো, রুদ্রকে বোঝাতে হবে সত্যি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কিভাবে? অবাক হয়ে জানতে চাইলো রূপকথা। তুমি তোমার ফোন থেকে যোগাযোগ করবে না আমার সাথে? রূপকথা সারফরাজের বাহু চেপে ধরে ভেজা মিয়ে আসা গলায় কাকুতি স্বরে বলল, আমি মরে যাব সারফরাজ। রূপকথা পা জোড়া চেপে ধরে সারফরাজ রূপকথার চোখে চোখ রাখলো। এরপর বলল, মরবে না। আমি নতুন ফোন দিয়ে যাব, নতুন নাম্বার সহ। আর বাইরে কখনই দেখা করবে না আমার সাথে। আমিও নিজেকে সামলে রাখবো। তোমাকে না দেখলেও আমি মরে যাব। সারফরাজ শুধালো, তোমাকে না দেখে আমি বাঁচবো? আমি আসবো তোমার কাছে, তোমার যেতে হবে না। আর আপাতত প্রতিদিন দেখা করার দরকার নেই। রূপকথা অভিমানী গলায় বলল। তুমি নিষ্ঠুরের মতো কথা বলছো। সারফরাজ ফট করে উত্তর করল, আর নিজে যে কদিন নিষ্ঠুরের মতো বিহেভ করছো তার বেলায়? ইচ্ছে করে করেছি নাকি? তো আমি ইচ্ছে করে করতে চাইছি নাকি? রুদ্রের মতো তুমিও আমায় চিপায় ফেলতে চাইছো? তুমি অলরেডি চিপায় পড়ে গেছো বোকা যে। তোমার বুদ্ধি তো হাঁটুর নিচে। আমাকে আগে এই কথা বলে আমি ঠিক রুদ্রের দাঁতের পাটি খুলতাম এক একটা করে। রুদ্র এখন বাংলাদেশে নেই। সারফরাজের কথায় ঠোঁট উল্টালো রূপকথা। চরম বিপাকে পড়েছে সে। প্রেম ভালোবাসায় যেখানে ফ্যামিলি ভিলেন হবার কথা, সেখানে অন্য কেউ ভিলেন হয়ে ঝামেলা পাকাচ্ছে। রূপকথা চিন্তিত মুখের পানে তাকিয়ে সারফরাজ শুধালো, আচ্ছা, এত গাদি কেন তুমি? কমিশনার তোমাকে এত মাথামোটা ছাগল কিভাবে বানালো? সত্যি করে বলো তো, মেডিকেলে তোমার আসলেই চান্স হয়েছিল নাকি বাপের নাম ভাঙিয়ে চান্স পেয়েছো?
সারফারাজের প্রশ্নে রূপকথার মেজাজ তিরিক্ষি হলো। সে জোরপূর্বক পা ছাড়িয়ে বিছানায় গুটিয়ে বসে মুখ অন্যদিক করে ঘুরিয়ে বলে উঠল, আর এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না তোমাকে। শীঘ্রই দূর হও আমার সামনে থেকে। সারফারাজ কপাল কুচকালো, এরপর ভরাট গলায় বলল। আর ইউ শিওর? রূপকথা শক্ত চোখে শক্ত গলায় উত্তর করলো, ইয়েস আই এম। সারফারাজ মেঝে থেকে উঠে ধুম করে রূপকথার কোলে মাথা রেখে বিছানায় শুয়ে গেল। এরপর চোখ বন্ধ করে বলে উঠল, এসেছি যখন একবারে বাসা সেরে যাই, কি বলো? ইস কি ওয়েদার, রোমাঞ্চ জমবে ভালো। তুমি চিৎকার করে কাঁদলে কেউ শুনবে না। সারফারাজকে ধাক্কা দিয়ে সরিয়ে বাজ খায় গলায় রূপকথা শুধালো। এমন কঠিন সিচুয়েশনে তোমার ঢং আসছে কি করে? সারফারাজ বাঁকা হেসে উত্তর করল, কারণ আমি পরবর্তী প্ল্যান সাজিয়ে ফেলেছি। আমি রুদ্রকে একেবারে মেরে ফেলবো রূপকথা। সারফারাজ ঠান্ডা মাথায় মানুষ খুন করবে সেই কথা কি অবলীলায় বলে চলেছে। রূপকথার কেমন ভয় হলো সারফারাজকে দেখে। সে একটা ভয়ঙ্কর মানুষকে ভালোবাসে, যে মানুষ মশামাছি মারার মতো মানুষ মারে, অথচ তার নিখাত ভালোবাসা দেখে মনে হয় ভেতরটা পুরোটাই মায়া আর দরদ দিয়ে ঠাসানো। কিন্তু রূপকথাহীন সারফারাজের হৃদয়ে আর কারোর জন্যে কোনো মায়া দরদ ভালোবাসা কিচ্ছুটি নেই। রূপকথা তা বেশ জানে। রূপকথার ভাবনায় পানি ঢেলে সারফারাজ অনুরোধ করলো, একটু মাথা বিলি কেটে দিবে, ঘুম পাচ্ছে। রূপকথা নিঃশব্দে সারফারাজের চুলের গোড়ায় হাত বুলালো। বিড়াল ছানার ন্যায় রূপকথার কোমর জড়িয়ে চোখ বুলছিল সারফারাজ। বাইরে স্নিগ্ধ কোমললয়ে বর্ষণ ঝরছে। সারফারাজ কেঁপে রূপকথার মনের ভেতরে সমস্ত ভয়ডর কেটে গেল। নিজেকে বেশ হালকা ফুরফুরে লাগছে। নিজের বোকামো ভেবে রূপকথা নিজেকে বেশ ধমকালেও বটে। সারফারাজ ঠিকই বলেছে, সে আসলে গাধী। সারফারাজের থেকে এত বড় বিষয়টা লুকানো মোটে উচিত হয়নি তার। তখনই সারফারাজকে বিষয়টা জানালে সারফারাজ মায়াকে ঠিক উদ্ধার করতে পারত। নিজের বেহুদা কর্মকাণ্ডের জন্য নিজের উপরই রাগ হলো বেশ রূপকথার। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন, তোমাকে আর কিছুটি গোপন করব না সারফারাজ। আকাশে মেঘ বৃষ্টি কেটে গিয়ে জানালার ফাঁক গলিয়ে নরম আলো চুইয়ে চুইয়ে ঝরছে রূপকথার কক্ষের ভারী পর্দা ভেদ করে, কিন্তু পুরোপুরি ঢুকতে পারছে না। কেউ সযত্নে জানালার পর্দা টেনে ব্যালকনির দরজা আটকে দিয়েছে। বাইরের কর্মব্যস্ত টুংটাং আওয়াজ ভেসে আসছে ক্ষীণস্বরে। পুলিশের গাড়ির সাইরেন, মানুষের হাঁক ডাকে রূপকথার ঘুম পাতলা হলো। বুকের পাশ বালিশ জড়িয়ে এদিক সেদিক মোনামুড়ি করে চট করে চোখ মেলল রূপকথা। গত রাতের কথা মস্তিষ্কে সজাগ হতে শোয়া থেকে উঠে বসলো। পাশে সারফারাজ নেই। রূপকথা বিছানা থেকে ধপ করে নেমে খাটের তল রুমের প্রত্যেকটা কোণে নজর বুলালো, কোথাও সারফারাজ নেই। তার মানে চলে গিয়েছে। মাথার আলুথালু চুল ঠিক করে বিছানায় এসে আবার শুয়ে গেল রূপকথা। কাত হয়ে ওপাশ ফিরতেই হঠাৎ বালিশের কাছে একটা চিরকুট নজরে এলো। ঝটপট হাতে সেটা খুললো। সুন্দর টানা টানা পেঁচানো হাতের লেখায় ছোট একটা চিরকুট। সারফারাজ লিখেছে, শুভ সকাল। আমার সকাল যেহেতু আমার জন্য এখন সকাল হয়নি, তুমি জাগলে তবেই আমার সকাল হবে। আমার মিষ্টি সকালটা আমি ঘুমের মধ্যেই রেখে যাচ্ছি। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন তোমার পাশের জায়গাটা ফাঁকা থাকবে। আমি থাকবো না, কিন্তু আমার নিঃশ্বাস থাকবে ঠিক তোমার বালিশের আশেপাশে, যেখানে আমি সারা রাত নীরব হয়ে তোমার বুকে জড়িয়ে আগলে রেখেছিলাম। তুমি ঘুমাচ্ছিলে শান্ত শিশুসুলভ নিঃশ্বাসে, ঠিক রূপকথার ছোট প্রিন্সদের মতো। যদিও তুমি আমার কাছে সত্যি সত্যি প্রিন্সেস, ভেবেছিলাম একটু শান্তিতে ঘুমাবো, কিন্তু তুমি বড্ড হিংসুটে। আমার ঘুম কেড়ে নিয়ে পুরোটা রাত আমাকে জ্বালাতন করলে। তোমার ঘুমন্ত নিষ্পাপ কোমল মুখটা আমার প্রাণে মেরেছে রূপকথা। আমি তোমার দিকে তাকিয়েছিলাম তৃষ্ণার্ত চাতকের মতো। তোমায় কিচ্ছুটি টের পেতে দেয়নি। সারা রাত হৃদয় যন্ত্রণায় পড়েছি, সঙ্গোপনে আর ভেবেছি একটা মানুষকে এতটা ভালোবাসি কিভাবে নিজেকে ধরে রাখা যায়। বিশ্বাস করো, তোমার অজান্তে অনুমতিহীন একটা চুমু পর্যন্ত খাইনি। মন আর শরীর দুইটা যুদ্ধে আমি আমার পবিত্র ভালোবাসাকে জয়ী করেছি। পুরোটা রাত তোমার শ্বাস গুনগুনে কেটেছে আমার। মোটেই কষ্ট হয়নি, বরং লোভ জেগেছে। এমন শত শত রাত তোমাকে জড়িয়ে জেগে থাকার। তোমাকে ফেলে যেতে ইচ্ছে করছে না, এমন হাজারটা সকাল কাটিয়ে দিতে ইচ্ছে করছে তোমার সাথে, কিন্তু নিয়মের বাইরে কিচ্ছু করার ক্ষমতা আমার নেই। খুব শীঘ্রই কমিশনের থেকে তোমাকে কেড়ে নেব আমি, নয়তো প্রাণে বাঁচা দায় হয়ে যাবে আমার। তোমাকে দেখলে আমার ভালোবাসা লাগামই নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এভাবে শিকল পরিয়ে কতদিন বাঁচবো বলো? আমি চলে যাচ্ছি, তুমি ঘুমো। আমার মন আকাশের চাঁদ, তোমার কপালে আমার অসংখ্য চুমু। ভালোবাসি, অনেক ভালোবাসি। লাভ ইউ সো মাচ মাই সুইট ম্যাডনেস। তোমার ভালোবাসা। রূপকথা কতবার পড়লো সেই চিঠিটা তার জানা নেই। চিঠিতে অসংখ্য চুমু আঁকলো সে। এরপর লজ্জায় বালিশে মুখ গুজে লাফিয়ে উঠলো। ইচ্ছে করলো সারফারাজের ঘুম জড়ানো কণ্ঠ শুনতে। বালিশের নিচ থেকে ফোন নিয়ে কল করতে চাইলো সারফারাজকে, কিন্তু রুদ্রের ভয়ে গুটিয়ে গেল।
মন আনচান হলো, বিছানা থেকে উঠে দৌড়ে ল্যান্ডলাইনে গেল, ডায়াল করলো সারফারাজের নাম্বার। ঘুম জড়ানো হাফ স্লিপি ডিপ ভয়েসে সারফারাজ বলল। হ্যালো। রূপকথার মরণ হলো ওই কণ্ঠে। সে বুক চিপে দীর্ঘশ্বাস টানলো। সারফারাজ বুঝলো ফোনের ওপারে কে। সে ঘুম জড়ানো কণ্ঠে হাসলো। রূপকথা শাসিয়ে বলল, এই স্বরে আর কারোর সাথে কথা বললে গলা কেটে নিব। এই স্বরটা শুধুই একান্ত আমার। ফ্রেশ হয়ে সকালের খাবার গোগ্রাসে গিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল রূপকথা। যাবার আগে কুলসুমকে পই পই করে বলল, শোন, আম্মুকে টাইম টু টাইম ঔষধ দিবি, আর কি লাগে না লাগে দেখবি, ঠিক আছে? তোর কিন্তু সবকিছু উল্টাপাল্টা করার অভ্যাস আছে কুসুম। দুপুরের ঔষধ আর বিকেলের ঔষধে গন্ডগোল পাকাস না, নইলে কিন্তু মার খাবি। রূপকথার কথাগুলো বেশ অপছন্দ হলো কুলসুমের। সে কপাল কুঁচকে মুখ অন্যদিকে ফিরিয়ে চিটাগংয়ের আঞ্চলিক ভাষায় বলল, ইতারার খালি বাইক্কা কথা, আয়ার কিছুনো জানিত দে। ইতারা বেকুন আর চাই বালা জানে। আই ঘাস খাই ডাঙরই। কুলসুমের বাড়তি কথায় রূপকথা চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করলো। এই মেয়ে সবসময় 2 ধাপ বেশি বুঝে। সকাল সকাল মেজাজ বিগড়াতে ইচ্ছে করলো না রূপকথার, তাই আর কিছু না বলে বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে আজ রৌদ্রের প্রখর উত্তাপ, প্রচন্ড তীক্ষ্ণ আলোয় চোখ মুখ কুচকে এলো। রূপকথা ছোট ছোট চোখে রিক্সার জন্য আশেপাশে নজর বুলালো। অদূরে সিগারেট ফুঁকতে দেখলো এক যুবককে, মাথায় একটা লাল ক্যাপ, গায়ে কালো পোশাক। রূপকথা বুঝতে বাকি রইল না কে এই যুবক। রূপকথাকে দেখতে একটু আড়ালে সরে দাঁড়ালো ছেলেটি। রূপকথা ছেলেটার পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে গালি দিল। বাস্টার্ড। এরপর একটা রিক্সা ধরে কলেজ গেটে নামলো। গেটে নামতে নেলিকে দেখা গেল আনমনে দাঁড়িয়ে আছে। রূপকথা রিক্সার ভাড়া মিটিয়ে মুখের ঘাম ওড়নার আঁচলে মুছতে মুছতে বলল, সরি রে, তোকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখলাম। নেলি নিষ্প্রাণ রইল, কোনো উত্তর করলো না। রূপকথা বুঝলো অভিরূপের পারিবারিক দুর্যোগে নেলি ভেঙে পড়েছে। কারণ অভিরূপ তার বাবার মৃত্যুতে ছন্নছাড়া হয়ে গিয়েছে। মা আর বোনকে ফেলে কিভাবে ক্যালিফোর্নিয়া যাবে সেটা নিয়েও বেশ চিন্তিত অভি। তাছাড়া দেশেও সেরকম অঢেল প্রপার্টি নেই যা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে। সবে নতুন প্রেম হয়েছে দুজনার, এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নেলির মন ভার করা স্বাভাবিক বিষয়। অভিরূপের ভাবনা ছেড়ে রূপকথা নেলিকে শুধালো, এত মন খারাপের কি আছে নেলি? মাস কয়েক গেলে সব ঠিক হয়ে যাবে। তুই এত আপসেট হচ্ছিস কেন? তপ্ত শ্বাস ছুড়ল নেলি। এরপর কণ্ঠ নিচু করে বলল, আসলে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষটা হুট করে কেমন মনমরা হয়ে গেল, তাই খারাপ লাগছে। তোদের যোগাযোগ হচ্ছে না? হচ্ছে, খুব কম। ঠিক আছে, ক্লাস শেষে ওদের বাড়ি যাব। এবার ক্যাম্পাসে চল। নেলি নিঃশব্দে চলতে লাগলো। চটপটে বকবক করতে করতে পাগল হয়ে যাওয়া নেলিকে এতটা নিশ্চুপ ভালো লাগলো না রূপকথা। তার মনে হলো পৃথিবী যেন থমকে আছে, কোথাও কোনো প্রাণ নেই, সবকিছু গম্ভীর অনুভূতিহীন। রূপকথা নেলির পানে তাকিয়ে বলে উঠল, তোকে একটা সিক্রেট বলবো। কি সিক্রেট? সারফরাজের মাকে খুঁজে পেয়েছি। রূপকথার মুখে কথা শুনে থেমে গেল নেলি। এরপর বিস্ফোরিত চোখে শুধালো, কোথায়? সারফরাজ জানে? রূপকথা মুহূর্তে মুখ নামিয়ে ফেলল। এরপর নেলিকে টেনে নিয়ে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে একে একে খুলে বলল সব ঘটনা। প্রত্যেকটা কথা শুনে নেলির গায়ে কাটা দিল। সে ভীত হলো। এরপর চাপা স্বরে বলল, এবার কি হবে? রূপকথা দীর্ঘশ্বাস ফেলে উত্তর করলো, সারফরাজ ঠিক একটা নয়, সারফরাজ ঠিক একটা না একটা উপায় বের করবে, শুধু সময়ের অপেক্ষা। এরপর দুজনে মিলে আরো নানা আলাপ আলোচনা করলো। তারপর ক্লাসের টাইম হতেই উঠে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিল। কোনো মতে ইচ্ছে অনিচ্ছায় প্রত্যেকটা ক্লাস শেষ করলো দুজনে। লাস্ট পিরিয়ডের টাইম শেষ হতে নিজেদের বইপত্র নিয়ে দৌড়ে বেরিয়ে এলো নেলি আর রূপকথা। ক্যাম্পাসের বিশাল মাঠ পেরিয়ে গিটে আসতে সারফারাজকে দেখা গেল। প্রথমে সারফারাজকে দেখে রূপকথার ক্লান্ত মুখে হাসি ফুটলো এবং দৌড়ে সারফারাজের কাছে আসতে চাইল, কিন্তু সারফারাজ চোখের ইশারায় নিষেধ করলো। রূপকথা নেলির হাত ধরে বলে উঠল, আমার সাথে চল নেলি, কেউ আমাদের দেখছে। রূপকথা নেলিকে ধরে সারফারাজের বিপরীত পথ ধরলো। হাতে সিগারেট মাটিতে ফেলে পায়ে পিষে রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো সারফারাজ। এরপর রূপকথার হাত চেপে ধরলো। রূপকথা ভেবাচাকা খেয়ে সারফারাজের মুখের পানে তাকিয়ে রইল। সারফারাজ আর চোখে রাস্তার ওপারে তাকালো। সেই অদ্ভুত পোশাকধারী ছেলেটিকে দেখা গেল বেশ আগ্রহ নিয়ে তাদের দেখছে। সারফারাজের মুখে কুটিল হাসি ঝুলিয়ে চোখ সরিয়ে নিল। এরপর রূপকথাকে নিচু স্বরে বলল, দেখি কেমন অভিনয় পারো। ধরো আমি অপরিচিত মানুষ তোমাকে উত্ত্যক্ত করছে, নাও আমার হাত থেকে হাত ছড়িয়ে আমায় জল মারো। অ্যান্ড অবভিয়াসলি চোখমুখে এক্সপ্রেশন কঠিন হওয়া চাই, নইলে তোমার নাম্বার দেব না। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল, মানুষ বাঁকা নজরে তোমায় দেখছে সারফরাজ। একটু পরে তারা এগিয়ে এসে তোমায় আলু ভর্তা বানাবে। মানুষ আলু ভাতে বানানোর আগে তোমার নরম হাতে আমার শক্ত গালে একটা চড় বসাও, খেয়ে চলে যাই, দেরি করো না প্লিজ।
রূপকথা চোখ মুখ গরম করলো, কিন্তু ভেতর ঠেলে হাসি পাচ্ছে তার। নেলি চিন্তা করে কিনারা খুঁজে পাচ্ছে না। রূপকথা সারফারাজের গাল নাগাল পাবে তো? সারফারাজ জবরদস্তিমূলক হাত চেপে বলে উঠল। কি হলো, মারছো না কেন? রূপকথা হাত তুললো ঠিকই, কিন্তু নাগাল পেল না। মেয়েটা এত খাটো হয়েছে ভেবে বিরক্ত লাগলো সারফারাজের। সে চিন্তা করলো, কমিশনার নিশ্চিত মেয়েটাকে হাইট বৃদ্ধি হবার খাবার খাওয়ায়নি। কমিশনার কঞ্জুসপনা চিন্তা করে সারফারাজ সিদ্ধান্ত নিল আজ রাতে গিয়ে আচ্ছা জব্দ করবে কমিশনারকে। তার আগে এই ল্যাটা চুকাতে হবে। সারফারাজ আশেপাশে তাকে ঝালমুড়িওয়ালার একটা টুল দেখতে পেল। এরপর রূপকথাকে তা নির্দেশ করলো। রূপকথা চোখ মুখে রাগ ফুটিয়ে ঝটকা দিয়ে হাত সরিয়ে হনহন করে ঝালমুড়িওয়ালার নিকট গিয়ে দাঁড়ালো। সারফারাজ আবারও রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁট টিপে হাসি থামিয়ে ঝালমুড়িওয়ালা টুল নিয়ে তার উপর দাঁড়ালো রূপকথা। এরপর নিজের শরীরের সর্বশক্তি দিয়ে সারফারাজের গালে এক চর বসিয়ে দিল। চরের দাপটে সারফারাজের ফর্সা গালে 4টা আঙ্গুলের ছাপ উঠে গেল। রূপকথা ভয় পেয়ে কেঁদে দেবার জোগাড় হলো। সারফারাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো, এরপর আওড়ালো। দ্যাটস মাই লেডি। আর দাঁড়ালো না সারফারাজ। চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে হনহন করে নিজের গাড়ির পানে এগিয়ে গেল। যাবার আগে স্টকার ছেলেটির পানে তাকিয়ে বলে উঠল, ক্যালিফোর্নিয়া যাবার আগে তোর চোখ খুবলে তুলবো মাদার। এদিকে রূপকথা সারফারাজের তামাশা দেখতে দেখতে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে গিয়ে হাতের আঙুলটা কেটে ফেললো ঝালমুড়িওয়ালা। এরপর চোখ মুখ কুচকে ঝালমুড়িওয়ালা থমকে উঠল। আমার দোকানের সামনে আইয়াই আপনা করে এডি নাটক করতে কইল। রূপকথা ঝালমুড়িওয়ালার পানে তাকিয়ে কাটা হাতখানা দেখলো। এরপর ব্যাগ থেকে ঝটপট 500 টাকার একটা নোট এগিয়ে বলে উঠল, ফাদার, ব্যান্ডেজ করে নিয়েন, আর আপনার টুলের জন্য ধন্যবাদ। এরপর নেলিকে ধরে হিড়হিড় করে টেনে অভিরূপদের বাড়ির পথে হাঁটা ধরলো। অভিরূপ সিদ্ধান্ত নিয়েছে সে তার বোন আর মাকে নিয়ে ফিরবে ক্যালিফোর্নিয়া। যেহেতু এখানে বাড়িটা ছাড়া আর কিছুই নেই, তাই তেমন কোনো দায়বদ্ধতা নেই। শুধু বাড়িটা তালা দিলেই ঝামেলা চুকে যাবে। কিন্তু অভিরূপের মা অরুণা রহমান কিছুতে স্বামীর ভিটা ছাড়বেন না। তার এক জেদ, তিনি তার স্বামীর ঘরে শেষ নিঃশ্বাস ছাড়বেন। মাকে নিয়ে বেশ বিপাকে পড়ল অভি। ছোট বাচ্চাকে যেভাবে বোঝায় সেভাবে মায়ের উদ্দেশ্যে বলল, তোমাদের ফেলে ওখানে কিভাবে যাব বলো তো? আর তোমরাও তো এখানে একা একা থাকতে পারবে না। তাছাড়া অন্তুকেও তো ভালো একটা ঘর দেখে বিয়ে দিতে হবে। দূর দেশে থেকে কিভাবে সব সামলাবো বলো? তাই বলছি, ছোট বাচ্চার মতো জেদ করো না মা। প্রতি বছর একবার না হয় বাবার কবর দেখে যেও। এবার চলো। অরুণা ছেলে মেয়েদের দিকে তাকালেন। অভিরূপ ঠিকই বলেছে, ছেলে মেয়েদের একটা গতি করতে না পারলে তিনি তো মরেও শান্তি পাবেন না। তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন, ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস। এমন সময় কলিং বেল বেজে উঠল। অভি অসময়ে কে এলো ভেবে উঠে গিয়ে দরজা খুললো। দরজার সামনে নেলিকার রূপকথাকে দেখে অবাক হলো, সেই সাথে খুশিও হলো। আরে রূপকথা, এসো ভেতরে এসো। রূপকথা নেলি ভেতরে ঢুকে অভির মাকে সালাম দিল। এরপর মুখোমুখি বসলো। নেলিকে দেখে অল্প হাসলেন অরুণা। তোমার সাথে তো আর ভালো করে কথাই বলতে পারি না মা, দেখলেই তো কিভাবে কি হলো। নেলি প্রত্যুত্তর করলো, সমস্যা নেই আন্টি, তখন কথা বলার মতো পরিস্থিতিও ছিল না। ধীরে ধীরে আলাপের পরিধি বাড়লো। অরুণা শুধালো, অভিরূপকে কিভাবে চেনো? অভিরূপ মাথা চুলকে আমতা আমতা করে বলে উঠল, ও আসলে মা সারফারাজ আছে না, ও হচ্ছে সারফারাজের ফিয়ন্সে, আর নেলি রূপকথার ফুফাতো বোন। ওরা একই সাথে মেডিকেলে পড়ছে। অরুণা মাথা দুলিয়ে সায় মেলালেন, কিন্তু অন্তুর কাছে ভাইয়ের চাহনি আর হাসি সুবিধার ঠেকলো না। সে ঠিক বুঝে গেল নেলির সাথে তার ভাইয়ের কোনো চক্কর আছে। নেলি ফাঁক ফোকর গলিয়ে অভিকে চোরা চোখে কয়েকবার দেখলো। অন্তুর চোখ এড়ালো না এসব। সে এবার শতভাগ নিশ্চিত হয়েই গেল। কথায় কথায় রূপকথা বলে উঠল, আজ তবে উঠি আন্টি, আরেকদিন আসবো। এমনিতেই আপনাদের খোঁজ নিতে এসেছিলাম। ভাইয়াকে সাথে নিয়ে একদিন আসুন আমাদের বাড়িতে, ভালো লাগবে। মেয়ে দুটোকে অরুণার খুব পছন্দ হলো। নেলিকে তার মনেও ধরলো, কিন্তু বড় লোকের মেয়ে বলে মনে সুপ্ত বাসনাকে চাপা দিয়ে তপ্ত শ্বাস ফেলে বললেন, রাতের খাবার খেয়ে একেবারে যেও। রূপকথা মাথা নেড়ে বলল, না আন্টি, আরেকদিন আসবো। আজ বাসায় ফিরতে হবে, এমনিতেই বিকেল হয়ে গেছে। অভিরূপের মা অভিকে নির্দেশ দিলেন, অভি যা, ওদের পৌঁছে দিয়ে আয়। আজকাল রাস্তাঘাটে মানুষের কোনো বিশ্বাস নেই। অভিরূপ সম্মতি জানিয়ে বেরিয়ে এলো। বাড়ির বাইরে বের হতে নেলির হাত আলতো করে ধরলো অভি। এরপর ধীর গলায় বলল, খুব শীঘ্রই বিদেশে ফেরত যাব। যাবার আগে তোমার বাবা মায়ের সাথে মাকে নিয়ে দেখা করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। নেলি অভির হাত শক্ত করে চেপে ধরে বলে উঠল, আমার কোনো আপত্তি নেই অভি, তুমি এসো। ডাইনিং রুমে রাতের খাবার খেতে বসেছেন সুফিয়ান চৌধুরী আর রূপকথার রেখা নিজের ঘরে ঘুমোচ্ছে। রাতের ওষুধ খেয়ে কুলসুম এটা সেটা এগিয়ে দিচ্ছেন। এমন সময় কলিং বেল বাজলো। সুফিয়ান নিজে হাত ছেড়ে উঠে গেলেন দরজা খুলতে। দরজা খুলতে সারফারাজকে দেখে চোখ রাঙিয়ে বলে উঠলেন,
মানে ভাত খেতে বসেও তোর জন্য শান্তি নেই নাকি? তুই যতবার বিরক্ত করিস, রাস্তার ভিখারিও এত বিরক্ত করে না। হাহ, আর পারছি না, কি যে মুসিবত জুটেছে কপালে। সারফারাজ পাত্তা দিল না কমিশনারকে। সে হেঁটে এসে রূপকথার পাশের চেয়ার টেনে বসে একটা প্লেট নিয়ে তাতে ভাত নিল। এরপর কমিশনারের পাতের লেগ পিস নিজের প্লেটে নিয়ে কামড় বসালো। সুফিয়ান নিজের খালি প্লেটে নজর দিয়ে বড় বড় চোখ করে বলে উঠল, এখনই আমার ভাগেরটা কেড়ে নিচ্ছিস? মেয়ে দিলে তো ঘাড়ে উঠে বসবি। দে লেগ পিস ফেরত দে হারামজাদা। ততক্ষণে লেগ পিস খাওয়া শেষ। সারফারাজের আঙ্গুল চাটতে চাটতে সারফারাজ বলে উঠল, মেরে দিলে আর কিছুই খেতে আসবো না, তখন আপনার মেয়েকে খাবো। কমিশনার চোখ বন্ধ করে বুক চেপে ক্যাত করে শব্দ করে উঠলেন। এরপর বললেন, নাজুবিল্লাহ, আমি রূপকথার বাপ লাগি, বাপ, দুলা ভাই না। তো আমি কখন বললাম আপনি আমার সম্বন্ধেই? কমিশনার কপাল চাপড়ে শুধালেন, রাতের বেলা আমার প্রেসার হাই করতে এসেছিস না, যাতে স্ট্রোক করে মরে যাই, আর সেই সুযোগে তুমি আমার মেয়ে নিয়ে ভেগে যাও। ওটি হচ্ছে না বাছাধন, মরে গেলেও মেয়ে দেব না। সারফারাজ রূপকথার মাখানো ভাত থেকে এক লোকমা ভাত খেয়ে নিল। এরপর তৃপ্তিতে চোখ বুজে বলে উঠল, মহব্বত, এত মহব্বত কোথায় রাখি বলুন তো? আসলে হয়েছে কি, আপনার মেয়ের মহব্বতের টানে আমি রাতে নিজের ঘরে ঘুমাতে পারছি না। খালি ইচ্ছা করে আপনার মেয়ের কাছে মেয়ের বিছানায় ঘুমাতে। নিজের বউ তো জোরে ঘুমাচ্ছেন, এই জন্য আমার মতো সিঙ্গেল প্রেমিক পুরুষদের বেদনা বুঝতে পারছেন না। বউ ছাড়া বৃষ্টি রাতে খুব কষ্ট হচ্ছে কমিশনার স্যার। ভাতের থাল সরিয়ে কমিশনার মায়ের পানে চোখ গরম করলেন। এরপর বললেন, নিজের রুমে গিয়ে ভাত খাও, যাও। এই ঠোঁট কাটা ফাজিল ছেলের সামনে থাকলে পাপ হবে। দেখছো না কি সব দুষ্টু দুষ্টু কথা বলছে? যাও রুমে যাও। রূপকথা উঠল না। সারফারাজ ও ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, মরবে। ওকে ধমকাবেন না। আপনার মেয়ে ছাড়া আমার খালি খালি লাগে, সারাক্ষণ কোলে বসিয়ে চুমু খেতে ইচ্ছে করে। কিন্তু বিপত্তি হচ্ছে আপনি, আপনার জন্য আমার সকল ইচ্ছা মাটিতে চাপা দিতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন বলুন তো? নিজেই তো প্রেম করেছেন, তাই প্রেমের জ্বালা আপনাকে বোঝানোর কিছুই নেই। সত্যি বলতে ফকির মিসকিনের মতো চাইলেও খড়েতে লাগে নিজেকে। তাই বলছিলাম যদি কষ্ট করে মেয়েটাকে আমাকে দিয়ে দিতেন, তাই একটু খাবো আর কি। সারফারাজের কথা শেষ হবার আগে কমিশনার নিজের প্লেট থেকে আলু ছুঁড়ে মারলেন সারফারাজের দিকে। সেই আলু ক্যাচ ধরে সারফারাজ গোগ্রাসে গিলে বলে উঠল, আরে চুমু খেতাম আর কি। কথা তো শেষ করতে দিন, আগেই রিয়াকশন কেমন লাগে বলুন তো? কমিশনার মেয়ের পানে তাকিয়ে বলে উঠলেন, এই লাফাঙ্গাকে কি দেখে মনে ধরেছিল তোমার? দেশে কি ছেলের এতই অভাব পড়ছিল ওই বীজের পাড়ের কানা ফকিরটাকে ভালোবাসতে? চোখ বন্ধ করে বিয়ে দিতাম মিনামাককে, কিন্তু এর কাছে তোমায় দিয়ে আমি শান্তিতে তো ঘুমাতেও পারবো না। কখন কি করে বসে কে জানে। সারফারাজ চোখ টিপে বলে উঠল, কিছুই করবো না, সাজিয়ে রাখবো শোকেশে, খালি রাতের বেলা বের করবো। আমি অত কথা বুঝি না, আমার বউকে আমার চাই, তাড়াতাড়ি দিন আমাকে। সুফিয়ান ব্যঙ্গ করে বললেন, আহ, বউ নিয়ে যাবে? মামা বাড়ির আবদার? তোর কাছে আমার মেয়ে দেব না আমি, হত ছাড়া। এত নিষ্ঠুর হবেন না স্যার, পাপ লাগবে। লাগুক। কথা বলতে বলতে সারফারাজের গালের কালশিটে দাগে সুফিয়ান চৌধুরীর নজর গেল। সে বেশ খুশি গলায় শুধালো, তোর থোবরা এমন কালো করেছে কে? সারফারাজ ভাত খেতে খেতে উত্তর করল, আপনার মেয়ে ছাড়া আমার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস এই দুনিয়ার কারণেই। রূপকথার পানে নজর দিয়ে সুফিয়ান শুধালেন, বেশ করেছো, এই না হলে বাপকা বেটি। তা নাগাল পেলে কি করে? রূপকথা পানি খেতে খেতে বলল, টুলের ওপর ওঠে। সারফারাজ রূপকথার মুখে কথা কেড়ে নিয়ে বলে উঠল, মেয়েটাকে একটু পুষ্টি খাবার টাবার দিন। এমন 1.5 ফুট কেন বলেন তো? সুফিয়ান সারফারাজ আর রূপকথা আলাপচারিতা শুনে বুক চেপে বলে উঠলেন, মেয়ে দেব? তাও আমাকে আর হার্ট অ্যাটাক করাস না, তবে একটা শর্ত আছে। সব শর্ত মঞ্জুর। ভালো হয়ে ফিরে আয়। এটা না মঞ্জুর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।